আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে মুদ্রা বাজার এবং শেয়ার বাজারের খবর। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। এখন থেকে গভীর পর্যালোচনা ছাড়া কোনো বিদেশি ঋণ নেবে না বাংলাদেশ। আইএমএফের ঋণের উপরও আর নির্ভরশীল থাকতে চায় না সরকার। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এইসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, আমদানির বিল বাবদ $188 কোটি পরিশোধের পরও রিজার্ভ $20 বিলিয়ন উপরেই থাকবে। আইএমএফের ঋণ নিয়ে চলছে দর কষাকষি আলোচনা। যদিও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি পুরোটাই নির্ভর করছে সংস্থাটির বোর্ড সভার উপর, যে সভা হবে আগামী 23 মে ওয়াশিংটনে। তবে বন্ধ হয়নি বাংলাদেশের আলোচনার পথ। সমঝোতা নিয়ে হবে আরও বৈঠক। তবে এখনকার বাস্তবতায় বাংলাদেশ আর আইএমএফ এর ঋণের উপর নির্ভরশীল নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তাই বিদেশি ঋণের ক্ষেত্রে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনো ঋণ গ্রহণ করতে আগ্রহী হচ্ছে না। তারা সত্যিকার অর্থে আগে নিড অ্যাসেসমেন্টটা করছে। বাজারমুখী করার নামে, উদারীকরণ করার নামে এই বৈদেশিক এক্সচেঞ্জ রেটটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে গভর্নর মহোদয় রাজি না। আমাদের রিজার্ভ পজিশনটা আরেকটু উন্নত করতে চাচ্ছি। তারা পরবর্তী জুন মাসে তারা আবার একটা আলোচনা করবে। ওই তখন রিভিউ আলোচনার পরে বোঝা যাবে যে তাদের দৃষ্টিভঙ্গির কতটুকু পরিবর্তন ঘটেছে। এদিকে আমদানি বিল বাবদ $188 কোটি পরিশোধ করছে বাংলাদেশ, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটা 1.883 বিলিয়ন। সেটা আজকে থেকে তা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং টোটাল কর্মকাণ্ড সেটেল করতে আরো 2 কর্মদিবস লাগবে। আমরা অ্যাসিওর করছি যে পরিশোধ করার পরেও 20 বিলিয়নের নিচে নামবে না BPM 6 অনুযায়ী, এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী এটা 25 বিলিয়নের নিচে নামবে না। তবে এতে রিজার্ভ $20 বিলিয়ন ওপরই থাকবে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ডিজিটাল অন্তর্ভুক্তি, জলবায়ু কার্যক্রম, আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়ন, এই 4 খাতে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে উচ্চতর সহযোগিতা চায় বাংলাদেশ। মঙ্গলবার ইতালির মিলানে এশীয় উন্নয়ন ব্যাংকের 58তম বার্ষিক সভায় এই সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বক্তব্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটপূর্ণ সময়ে শুধু অর্থায়ন নয়, কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে এডিবির ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক, আইএমএফ এর ঋণ এবং এই মুহূর্তে ইতালিতে চলছে এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভা এবং সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সেখানে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে এই যে অর্থনৈতিক যে রূপান্তর চলছে সেই রূপান্তরের কে টেকসই করতে তাদের কারিগরি এবং আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বলছে তারা আসলে বিদেশি ঋণের উপর আর নির্ভরশীল, বিশেষ করে আইএমএফ এর ঋণের উপর নির্ভরশীল থাকতে চায় না। তারা আগামী দিনে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি যাচাই বাছাই করার কথাও বলছে। বাংলাদেশের উন্নয়নে অবশ্যই বৈদেশিক ঋণের প্রয়োজন রয়েছে, তবে সেই ঋণ যাতে যথেচ্ছ ব্যবহার না হয় এবং অপচয় না হয় এবং বাংলাদেশের উপর অযথা বোঝা তৈরি না করে, সেই জায়গাটাতে সরকার কিন্তু এখন গুরুত্ব দিচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ধন্যবাদ। জনাব মাহমুদ হোসেন, আপনি নিশ্চয়ই প্রতিবেদনে দেখলেন এবং আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের এখন বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কৌশল নেওয়া উচিত। বিশেষ করে আমরা গত সরকারের আমলে যদি দেখি, প্রচুর ঋণ নেওয়া হয়েছিল এবং তার যেসব প্রকল্পের
বিপরীতে এসব ঋণগুলো নেওয়া হয়েছে। দেখা গেছে অনেকগুলো প্রকল্প বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং অনেকগুলো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক কারণে অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়ার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে, ঋণের বোঝা চাপানো হয়েছে জনগণের উপর। সেই জায়গাটাতে বিদেশি ঋণের নতুন কৌশল কি হতে পারে বা কি হওয়া উচিত আগামী দিনে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেগুলো বললেন তো এগুলা সবই তো তথ্যপত্র দিয়ে আপনার প্রমাণিত এবং ফ্যাক্ট। তো ফ্যাক্ট নিয়ে তো আসলে মতামতের খুব একটা কিছু নাই। বাট বাংলাদেশের যে কৌশলটা হওয়া উচিত, যে এটা স্বীকার করতে হবে যে হয়তো সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, সেটা অর্থ উপদেষ্টা মহোদয় হোক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোক বা অন্য হাই পাওয়ার কোনো টিম মেম্বার হোক, তাদের তো একটা নেগোসিয়েশনের তো কিছু কৌশল থাকেই। বাট প্রকৃত অর্থে বাংলাদেশের তো বিদেশি আহ ঋণ সহায়তা বা আপনার অনুদান সহায়তা দরকারই আছে। কারণ বাংলাদেশের দেখেন ইকোনমি যে অবস্থা বা ম্যাক্রো ইকোনমিক যে অবস্থা, এমনিতেই তো আমরা ক্যাপিটাল শর্টেজ কান্ট্রি। তো আমাদেরকে মেইনলি হচ্ছে আপনার এক্সপোর্ট তো আমাদের আছে গার্মেন্ট সেক্টরের, অথবা আমাদের ওয়েজ আর্নার স্কিমও আছে। ওখান থেকে মূলত একটা উল্লেখযোগ্য পরিমাণ আমাদের ফরেন কারেন্সি আর্ন হয়। এছাড়া আমাদের যদি দেশের এমপ্লয়মেন্টকে ঠিক মতো ধরে রাখতে হয় বা উন্নয়ন কার্যক্রম যেগুলো চলমান আছে সেটা যে কনসিডারেশনই নেওয়া হোক, তার মধ্যে যেগুলো এখন বাদ দেওয়ার মতো পর্যায়ে নাই, মানে বিগিনিং পর্যায়ে নাই, হয়তো একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হয়েছে, ওগুলো তো আমাদের চলমান রাখতে হবে। ইভেন আমাদের যদি রাজস্ব আয়ের কথাও বলেন, সেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও কিন্তু আমাদের ওভাবে করে অর্জিত হয়নি, কারণ দেশের অর্থনীতিও কিন্তু অনেকদিন খুবই ভঙ্গুর অবস্থায় ছিল এবং এই ভঙ্গুরতা কিন্তু শুধুমাত্র গত 24শে জুলাই মাস থেকে শুরু হয়নি। এই ভঙ্গুরতা কিন্তু আপনার দীর্ঘ 4-5 বছর ভাবেই চলতে ছিল এবং আরো আশঙ্কার বিষয় যেটা ছিল বা আরো ড্যামেজিং যেটা ছিল, যে অর্থনীতি খুবই বাজে অবস্থায় ছিল, বাট বলতে হতো বা আপনার মনে করেন সবাই বলতো যে এটা খুবই ভালো অবস্থায় ছিল। তো এরকম একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে পুনরুদ্ধারের যে যাত্রাটা শুরু হয়েছে, এখন আপনার মনে করেন যেভাবে করে অর্থনীতি আপনার আবার পুনর্গঠনের দিকে এগিয়ে চলছে, সেটা তো নিশ্চয়ই আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশংসার দাবি রাখে। বাট এটাকে কন্টিনিউ করার জন্য বা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার এবং এমপ্লয়মেন্টটা ঠিক রাখার জন্য, কারণ বিনিয়োগের পরিমাণ কিন্তু প্রাইভেট সেক্টরে হোক বা পাবলিক সেক্টরে হোক আশঙ্কাজনকভাবে কমে আছে। তো কাজেই এমপ্লয়মেন্ট জেনারেশনটা বা কন্টিনিউয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আপনি দেখেন পার্শ্ববর্তী দেশে কিন্তু আবার যুদ্ধ লেগে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে, অলরেডি অ্যাটাক হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের কিন্তু আর্থিক সহায়তা, সেটা হোক অনুদান বা হোক ঋণ, এটা দরকার হবে। এবং এখানে অবশ্যই এই ঋণ ব্যবহারের ক্ষেত্রে সরকারকে নিশ্চয়ই আপনার মনে করেন যত্নশীল হতে হবে, যে পলিটিক্যাল ইন্টারেস্ট মোটিভেটেড বা পার্শ্ববর্তী দেশকে সাপোর্ট করার জন্য, ইভেন পাশ্চাত্যের কোনো দেশকে সাপোর্ট করার জন্য যেন আমরা কোনো লোন না নেই এবং সেখানে যেন আমাদের লোন নিয়ে দায়ের বোঝা যেন জনগণের উপর বা ফিউচার জেনারেশনের উপর আমরা না চাপিয়ে দেই, সেটা কেয়ারফুল হতে হবে। ইভেন আপনি যদি বলেন যে করোনা টিকা, যেটা তখন মনে করা হচ্ছিল যে খুবই প্রয়োজন, সেখানে দেখেন একটা গ্রুপকে, স্পেসিফিক একটা বিজনেস গ্রুপকে সহায়তা দেওয়ার জন্য ইভেন আপনার মনে করেন অলমোস্ট অ্যাবাউট টু এক্সপায়ার ভ্যালিডিটি এরকম করোনা টিকাও কিন্তু তাদের মাধ্যমে আমদানি করে তারপর আপনার হচ্ছে দেশের অর্থের অপচয় হয়েছে এবং ঋণের বোঝা কিন্তু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি ওই ব্যবসায়িক গ্রুপ বা তাদের ক্লোজ যারা ছিল তারা আপনার বেনিফিটেড হয়েছে। ইভেন ওই যে টিকাটার কথা বলা হয়েছে সেটা অ্যাবাউট টু এক্সপায়ার দ্য ভ্যালিডিটি টাইম, এটার মাধ্যমে হয়তো অনেক মানুষের শারীরিক ঝুঁকিরও কিন্তু সম্মুখীন হচ্ছে। তো এগুলা মাথায় রেখেই বোধহয় আমাদেরকে বা এগুলা থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে আগাতে হবে এবং আমাদেরকে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে সাপোর্ট করতে হবে, কারণ আমরা শুধুমাত্র ওই যে ঋণ নিব না বলে চলতে পারবো না বলে আমার কাছে মনে হয়।
জি, এই যে এখন তো আপনি ধরেন আপনি বলছেন যে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, কিন্তু এই যে সামনে বাজেট আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের যে বিশেষ করে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে সেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু মেগা প্রকল্প এই মুহূর্তে চলমান আছে। সেই মেগা প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলো মেগা প্রকল্প নিয়ে নানান ধরনের সমালোচনা আছে। সেই যেসব মেগা প্রকল্প নিয়ে সমালোচনা আছে যেগুলো হয়তো বা মিউট হয়ে আছেন আপনি। যারা মাহমুদ হোসেন শুনতে পাচ্ছেন না আমাকে? মাহমুদ হোসেন কি শুনতে পাচ্ছেন? মিউট হয়ে আছেন আপনি কি শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি। জি, আমি যেটা বলছিলাম যে আগামী বাজেটে যেই প্রকল্পগুলোর মানে প্রকল্প বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে উন্নয়ন বরাদ্দের জায়গাটাতে যেসব মেগা প্রকল্প এখন চলমান আছে তার মধ্যে কোন কোন মেগা প্রকল্পগুলো আসলে আমাদের বরাদ্দ বেশি দেওয়া উচিত এবং নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে কি বিবেচনায় রাখা উচিত? কারণ আসলে আমাদের এই মুহূর্তে বাজেট আমরা জানি যে বড় বাজেট হচ্ছে না, এবার বাজেট কিছুটা গত বছরের চেয়েও কম মানে বাজেটের আকার হতে যাচ্ছে। সেক্ষেত্রে অপচয় রোধ করার জন্য আসলে কি করণীয় আছে বিশেষ করে উন্নয়ন খাতের বরাদ্দের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই কথাটা শুনে কিছুটা স্বস্তি অনুভব করছি যে বড় বাজেট হচ্ছে না। কারণ আসলে আমরা যদি ইভেন বিগত দিনের বিভিন্ন রিমার্ক শুনি তাহলেও আমরা জানতাম যে বড় বড় প্রকল্প নিলে তখন পলিটিক্যাল মাস্টাররা হ্যাপি হতো, কারণ ওখান থেকে তারা একটা লুটপাটের সুযোগ পেত। তো আর আমাদের ওই একটা অসুস্থ একটা প্রতিযোগিতা ছিল যে বছরের সাথে বছরে যে গত বছরের চেয়ে প্রবৃদ্ধি দেখানোর জন্য বা গত বছরের চেয়ে অর্থনীতি যে অনেক বড় আকার ধারণ করেছে এটা দেখানোর জন্য কিন্তু একটা বড় বাজেট করা হতো এবং সেখানে আমাদের যে আর্থিক সক্ষমতা, পার্টিকুলারলি আমাদের রাজস্ব আয় থেকে যে ঋণ পাওয়ার সম্ভাবনা সেটাকেও ছাপিয়ে উঠে আপনার মনে করেন অভ্যন্তরীণ ক্ষেত্র থেকে কিন্তু আপনার মনে করেন ঋণ নেওয়া হতো। ইভেন এটাও বলা হয় যে বাংলাদেশ ব্যাংক সরকারকে সাপোর্ট করার জন্য টাইম টু টাইম টাকা ছাপিয়েও আপনার মনে করেন লোন দিত, যার সবকিছু সমন্বিত ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশের লোকাল টাকা এই যে ডলারের এগেনিস্টে এভাবে করে ডিপ্রিসিয়েটেড হলো বা দাম কমে গেল। তো আলটিমেটলি মানুষকে কিন্তু এর আপনার মনে করেন দায়টা ভোগ করতে হচ্ছে বা এর পুষ্টিঘাতটা ভোগ করতে হচ্ছে। তো আমাদের আয়ের সক্ষমতা চিন্তা করে বা আমাদের ঋণ পাওয়ার সম্ভাব্যতা চিন্তা করে যদি আপনার বড় না রিজনেবল যদি একটা বাজেট সাইজ করা হয়, যে বাজেটে আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে একটা ধারা ওটা বজায় থাকবে এবং এট দ্য সেম টাইম মানুষের যে বেসিক নিড পার্টিকুলারলি সোশ্যাল সেফটি নেটসের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে যদি আপনার মনে করেন বাজেটে প্রজেক্ট নেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় ঠিক হবে। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে দ্রব্যমূল্যের অসহনীয় আপনার ঊর্ধ্বগতি হয়েছে এতে কিন্তু আপনার আলট্রা পোর বা আপনার মনে করেন ভলনারেবল পোর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। ইভেন লোয়ার মিডল ক্লাস যারা আমাদের অর্থনীতির বা দেশের উন্নয়নের চালিকা শক্তি ছিল তারা অনেকে কিন্তু অলরেডি আপনার মনে করেন ওই যে পোর বা আলট্রা পোরের মধ্যে চলে গেছে। তো কাজেই তাদেরকে সহায়তা দেওয়ার জন্য সোশ্যাল সেফটি নেটের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দিতে হবে। অবকাঠামোগত বিশেষ করে কমিউনিকেশনের যে প্রজেক্টগুলো আছে যেগুলো চলমান আছে বা নতুন করে আপনার নেওয়া খুবই দরকার, যেটা পলিটিক্যাল কনসিডারেশনে আগে নেওয়া হয়নি আপনার পলিটিক্যাল বৈষম্যের কারণে, রাজনৈতিক বৈষম্যের কারণে, সেগুলা বোধহয় আমাদেরকে নিতে হবে। এবং এট দ্য সেম টাইম আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু প্রজেক্ট যেটা নেওয়া হয়েছিল, বিশেষ করে আপনি দেখেন যে বিডা স্পন্সর একটা সফল আপনার বিনিয়োগ সম্মেলন হয়েছে, ওখানে কিন্তু অ্যাপার্ট ফ্রম আপনার রিফর্ম ছাড়া যেগুলো নিয়ে কথা হয়েছে ওখানে কিন্তু আপনার মনে করেন বেশ কিছু ইকোনমিক জোনের কথা হয়েছে এবং তার সুযোগ সুবিধা যে প্লান্ট
যে ইকোনমিক জোন হবে বা অবকাঠামো সুবিধা তৈরি হবে, সেটাও কিন্তু প্রজেক্ট করে বিদেশি ইনভেস্টরদের আপনার অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হয়েছে বা বাংলাদেশকে অ্যাডভার্টাইজ করার চেষ্টা হয়েছে। তো ওখানে আমার কাছে মনে হয় যে ওই প্রজেক্টগুলো আপনার প্রায়োরিটি বেসিসে ওগুলোকেও আগিয়ে নিতে হবে, কারণ আমাদের তো বৈদেশিক ইনভেস্টমেন্ট লাগবেই। এবং এই যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, এটাকেও আমাদের কন্টিনিউ করতে হবে, কারণ আমরা এটা পারবো না যে বিদায় একরকম করে অ্যাডভার্টাইজ করেছে বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টকে প্রজেক্ট করছে, বাজেটে আবার কৃচ্ছ সাধনের জন্য অন্যদিকে আপনার মনে করেন আমরা যাত্রা করব, এটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো না, কারণ কান্ট্রি অ্যাজ এ হোল একদিকে মুভ করতে হবে। তো এগুলো মাথায় রেখে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রজেক্ট বা অবকাঠামোগত প্রজেক্ট, এগুলোও আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের এনার্জি রিলেটেড, বিশেষ করে গ্রিন এনার্জি রিলেটেড যে প্রজেক্টগুলো আছে বা আমাদের দেশীয় এনার্জি আপনার হচ্ছে সক্ষমতা বাড়াবার জন্য যেসব প্রজেক্ট আছে, সেগুলোও আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা জানি যে দক্ষিণ বাংলার ভোলায় অনেক পরিমাণ গ্যাস সন্ধান পাওয়া গেছে, বাট সেটা মেইনল্যান্ডে আনা যাচ্ছে না অবকাঠামোগত কারণে। এই ওটা যেন এনে দক্ষিণ বাংলার ডেভেলপমেন্ট করা যায়, এগুলোও মাথায় রাখতে হবে। তবে কোনোভাবেই আপনার মনে করেন যেটা ইকোনমিক্যালি বা টেকনিক্যালি ফিজিবল না, লাইক আপনার যেমন পায়রা বন্দর করা হয়েছিল বা গভীর সমুদ্র বন্দরের কথা চিন্তা করা হয়েছিল, যে একটা পলিটিক্যাল একটা হ্যামক্স তৈরি করার জন্য এরকম কোনো প্রজেক্ট নেওয়া উচিত হবে না। বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য আপনার মনে করেন বোধহয় কোনো প্রজেক্ট নেওয়া উচিত হবে না। ওগুলো একদম আপনার হচ্ছে এরকম একটা টাইট ইকোনমিক্যাল সিচুয়েশনে ওগুলো আমাদের চিন্তা ধারণা থেকে বাদ দিতে হবে বলে আমার কাছে মনে হয়। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আমাদের যে রাজস্ব আদায়ের যে ঘাটতি রয়েছে, আমরা দেখছি যে এই অর্থ বছরে বড় ধরনের ঘাটতি, এটির পেছনে একটি বড় কারণ হচ্ছে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয় প্রতি বছর, এত মানে গত বাজেটেও যেটি ধরা হয়েছিল সেটি নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে যে উচ্চবিলাসী রাজস্ব ধরা হচ্ছে, কিন্তু আদায়ের ক্ষেত্রে আমরা প্রতি বছর দেখি বড় ধরনের ঘাটতি আছে। আগামী বছর মানে আগামী অর্থ বছরের যে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে দুটো জিনিস আমি বলবো, যে আমাদের যে রাজস্ব আদায়ের জন্য যে ডিপার্টমেন্ট, আমি জানি না যে তাদের আপনার হচ্ছে যৌক্তিক যে এস্টিমেশন, তাদের সেই যৌক্তিক এস্টিমেশনের উপর কতটা গুরুত্ব দেয়া হতো। বাট আমরা বাইরে থেকে যেটা জানতাম যে সবসময় উচ্চবিলাসী ব্যয়ের একটা বাজেট করে তখন পরবর্তীতে যে এটা একটা প্ল্যান করা হতো, অনেকটা ওই যে অঙ্ক কষার মতো, যে কোন সেক্টর থেকে কত আনা হবে এবং গত বছর কত হয়েছে তার উপর একটা আপনার মনে করেন প্রবৃদ্ধি ধরে এটা ধরা হতো, যেটা একদম কোনোভাবেই বৈজ্ঞানিক উপায় না বা ইভেন ফিজিবল উপায় না। তো আমার কাছে মনে হয় যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য গত বছর অনেক সংকুচিত ছিল, তো কাজেই গত বছরের চেয়ে এ বছরে আপনার আগামী বছরে অবশ্যই আপনার লক্ষ্যমাত্রা বাড়তি হতে হবে। এবং সেক্ষেত্রে যেটা করা উচিত, যে বিগত আপনার মনে করেন 3 বছরের যদি আমরা অ্যাভারেজ অ্যাকচুয়াল যে রাজস্ব যেটা আদায় হয়েছে ওর উপর আমার মনে হয় যে হয়তো আপনার মনে করেন 10-15% প্রবৃদ্ধি ধরাই যেতে পারে, যেহেতু হচ্ছে আপনার এখন বাংলাদেশে পলিটিক্যালি একটু স্টেবল সিচুয়েশনে আছে এবং বিদেশি ইনভেস্টমেন্ট আসারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু মানুষজনও বিশেষ করে ব্যবসায়ীরা বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা অনেক দিন যাবত আপনার ওই যে ওয়েট অ্যান্ড সি পলিসিতে ছিল, এটা তো আপনার অর্থনৈতিক বাস্তবতা হচ্ছে বেশি দিন কিন্তু ওয়েট অ্যান্ড সি পলিসিতে থাকা যায় না, আপনার ফুল ফেলে যে চলেই আসতে হয়। তো ব্যবসায়ীরাও চলে আসবে বলে আমি আশা করি, বাট সেক্ষেত্রে আপনার ওই যে অ্যাকচুয়াল আর্নিংটা ধরে আপনার এস্টিমেশন করা উচিত। এটা কখনো গত বছর কত লক্ষ্যমাত্রা ছিল তার উপর বেস করে এই বছরের লক্ষ্যমাত্রা ঠিক করা উচিত না, কারণ গত বছরের লক্ষ্যমাত্রাটাই ছিল অবাস্তব বা আপনার মনে করেন উচ্চ মানে অতি মূল্যায়িত বলবো আমি। অবশ্যই এবার নিশ্চয়ই সেই জায়গাটাতে লক্ষ্য রাখা উচিত এবং লক্ষ্য রাখবেন বলে আমরা আশা করতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। দর্শক, এর সাথে সময় হয়েছে একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকবেন আশা করছি।
স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে শেয়ার বাজারের খবর। দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে। যে প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় লভ্যাংশ ঘোষণা করতে পারছে না ব্যাংকগুলো। এতে পুঁজিবাজারে নেমেছে ধস। অন্যদিকে মুনাফা না পাওয়ার শঙ্কায় বিনিয়োগকারীরা। ডিসেম্বরে আর্থিক বছর শেষে 4 মাস পার হলেও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর কিছু ব্যাংক আর্থিক হিসাব চূড়ান্ত করতে পারলেও ঘোষণা করতে পারছে না লভ্যাংশ। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে। তারা 2024 সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের জারি করা নিয়মের গ্যারাকলে শেয়ার বাজার তালিকাভুক্ত 36টির মাত্র 16টি ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। বেশি সংখ্যক ব্যাংক নির্ধারিত সময় প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় সরকারের কাছে চিঠি দিয়ে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছেন সেই শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করে ওই সার্কুলারের বিপরীতে যেও যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে করতেও পারেন। সেই সিদ্ধান্তটা গ্রহণ করার পরেই যে সকল ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখন ফাইনালাইজ হয়নি সেটা হবে এবং সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা চূড়ান্ত হবে বলে আমি মনে করছি। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক খুলে যা খুশি তাই করাই এমন দুরবস্থা বলে মত এই চেয়ারম্যানের। ব্যাংক তুলে দিয়েছেন এমন সমস্ত লোকদের কাছে তাদের ট্র্যাক রেকর্ড একটা ব্যাংক পরিচালনা করার মতো নয়। রাজনৈতিক কারণে ব্যাংক দিয়েছেন, তারপর যাচ্ছে তাই করার সুযোগ দিয়েছেন, নিয়ম মানতে কোনো বাধ্য করেন নেই। আপনি 2023 সাল যে শেষ হইল তখন যে সমস্ত ব্যাংকের আপনি ডিভিডেন্ড দেওয়ার সুযোগ দিয়েছেন তারা কি লাভের মধ্যে ছিল? এই দুরবস্থাটা এই ব্যাংকগুলোতে 2023 সালেও ছিল, 22 সালেও ছিল। এদিকে ব্যাংক খাতের ঝুঁকি কমাতে পলিসি পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। তো ডেফিনেটলি মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা ইন্টারলিঙ্কেজ হওয়া উচিত। ইন্টারলিঙ্কেজটা হবে যে প্রথমত একটা আমাদের পলিসি সিদ্ধান্তে আসতে হবে যে ব্যাংকিং মার্কেট তুমি লং টার্ম ইউটিলাইজেশন এবং লং টার্ম রেজিমে যেতে পারবে না, ক্যাপিটাল মার্কেট তুমি শর্ট টার্মে যেতে পারবে না, তাই না? তো এই পলিসি ডিসিশন যদি থাকে, তাই না, সো ডেফিনেটলি আপনার সমস্ত লং টার্ম ফান্ডের জন্য আপনাকে সিকিউরিটি মার্কেটে আসতে হবে, তাই না? সিকিউরিটি মার্কেটে আসতে হবে। এবং এখন কি হয়, ব্যাংকাররা সমস্ত লং টার্ম লেন্ডিং করে, এই ডিফল্টের থেকে একটা সবচেয়ে বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত বহাল থাকলে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত সংশ্লিষ্টদের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে পুঁজিবাজারের সবশেষ আপডেট আমরা জেনে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। হ্যাঁ দর্শক, গত এক মাসের যে লেনদেন পরিস্থিতি সেটি এই চলতি সপ্তাহে শুরুর থেকে আমরা দেখেছি কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু আজকে আবারও কিন্তু বড় ধরনের ধস নেমেছে, মানে 121 পয়েন্ট বেড়েছে। এটি আসলে স্মরণকালের মধ্যে আমার যতটুকু স্মরণ পড়ছে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ধস। প্রধান সূচকের যেই পতন 121 পয়েন্ট কমে অবস্থান করছে 4829 পয়েন্টে। ডিএসই সরিয়ে ইন্ডেক্স কমেছে 33 পয়েন্ট, অবস্থান 1055। ডিএস 30-র অবস্থান 34 এবং ডিএস 30-র অবস্থান 1799, কমেছে 34 পয়েন্ট। এবং লেনদেনের পরিস্থিতি দেখি এখন পর্যন্ত 400 কোটি টাকার কম লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র 10টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 380টির, অর্থাৎ প্রায় সবগুলো কোম্পানি কিন্তু আজকে দর হারিয়েছে। দর্শক, পুঁজিবাজারের এই টালমাটাল পরিস্থিতি কেন এবং এর থেকে উত্তরণের কি উপায় আছে, এই বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক শাহ মোহাম্মদ মহিনুদ্দিন। জনাব মহিনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসলে এটা খুবই মর্মান্তিক যে আজকে রেকর্ড পরিমাণ ফল হয়েছে পুঁজিবাজারে। আমরা দেখেছি যে আমাদের বিএসইসি থেকে যেসব সিদ্ধান্ত দেওয়া হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি এটা কন্ট্রোভার্সিয়াল এবং মানুষের মধ্যে যথেষ্ট আস্থাহীনতার সুযোগ ক্রিয়েট করেছে। এবং আপনারা জানেন যে আসলে একটা পুঁজিবাজার এর স্থিতিশীলতা খুবই ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী তারাই হচ্ছে
পুঁজিবাজারের মূল চালিকা শক্তি, এবং ওনারা যখন একটা পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নেন তখন আসলে সেই পুঁজিবাজারটা আর স্টেবল থাকে না। সো এই জন্যই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুচরো বিনিয়োগকারীরা এখানে আস্থাহীনতায় পড়েছেন, সাথে হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও কিন্তু তাদের ইনভেস্টমেন্ট উঠিয়ে নিচ্ছেন। সো এই কারণেই সামগ্রিক আজকে আমরা দেখলাম যে 400 শেয়ারের মধ্যে প্রায় 390টাই আপনার ডিক্লাইনিং স্টেজে আছে, আর অনলি দর্শক আমরা পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনছিলাম জনাব মঈনুদ্দিনের কাছ থেকে, আমরা তার সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি। আমরা আবারও চেষ্টা করব। আমরা এই ফাঁকে আমরা একটু দেখে নিতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। মুদ্রার আমরা যদি দেখি আজকের বিনিময় মূল্য, মার্কিন ডলার আজকে 121 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 122 টাকা। ইউরো কেনা হচ্ছে 129 টাকায়, বিক্রয় 133 টাকা। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সায়, বিক্রয় 1 টাকা 44 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। বাইশ ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে প্রতি ভরি 1,74,948 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 1,55,000 টাকার বেশি। 18 ক্যারেট 1,43,140 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,18,459 টাকায়। রূপার দরদাম জানাবো। বাইশ ক্যারেট রূপার প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের দাম 2,683 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক আরও একটি বিরতি নিয়েছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের পর্যটন এবং ব্যবসায়িক সম্ভাবনা যেমন বহুগুণ বেড়েছে, তেমনি বেড়েছে যান চলাচলও। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সরু ভাঙা কুয়াকাটা মহাসড়ক যেন হয়ে উঠেছে এক মৃত্যু ফাঁদ। দীর্ঘ প্রতীক্ষার পরও শুরু হয়নি 6 লেন প্রকল্পের কাজ। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্প বাতিল হয়নি, বেড়েছে সময় এবং ব্যয়। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে যানবাহনের চাপও। কিন্তু ভাঙা কুয়াকাটা মহাসড়ক এখনো আগের মতোই সরু ও বিপজ্জনক, ফলে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকি আর ভোগান্তি। এদিকে 2018 সালে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের মেয়াদ ছিল জুলাই 2018 থেকে জুন 2020 পর্যন্ত। তবে 7 বছরে 4 দফা মেয়াদ বাড়িয়েও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। প্রথম দফা মেয়াদ বাড়ানো হয় জুলাই 2020 থেকে জুন 2021 পর্যন্ত। দ্বিতীয় দফায় জুলাই 2021 থেকে জুন 2023 পর্যন্ত। তৃতীয় দফায় জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত। সর্বশেষ নির্ধারিত সময়সীমা করা হয় 2026 সালের ডিসেম্বরে। দফায় দফায় সময় বাড়ানোর ফলে প্রকল্প বাতিল হয়েছে এমন ধারণা তৈরি হয় জনমনে। আমরা যেখানে যাবো লাগে 3.5 ঘন্টা, 4 ঘন্টা, সেখানে আমাদের যাত্রীদের আমরা ভোগান্তি হয় 6 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে। কিন্তু ডবল ফুল লাইন হইতো অথবা রাস্তাটা একটু বড় হইতো, দুর্ঘটনাটা এত হইতো না। বাস্তবায়নের হওয়ার পথে ছিল, বাট এই লাস্টের আমরা এই ধরনের কোনো পদক্ষেপ দেখতেছি না। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। ভাঙা থেকে মাদারীপুর পর্যন্ত বরিশালের 6টি অংশের মধ্যে 4টিতেও কাজ শেষ, বাকি অংশে চলছে অধিগ্রহণ প্রক্রিয়া। ডোনার হান্টের প্রয়োজন, কারণ এটা বিদেশি ফান্ডের মাধ্যমে এটি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং এডিবি আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কথাবার্তা চলমান আছে। এই জটিলতা নিরসন করে আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। 235.78 কিলোমিটার দৈর্ঘ্য সড়কের এই প্রকল্প অনুযায়ী ভাঙা
থেকে লেবুখালী সেনানিবাস পর্যন্ত 6 লেন সড়ক, লেবুখালী থেকে পায়রা বন্দর 4 লেন আর পায়রা বন্দর থেকে কুয়াকাটা 36 ফুট প্রশস্ত সড়ক নির্মাণ হবে। 2018 সালের 11 অক্টোবর একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন হয়। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 1867 কোটি টাকা। পরে সংশোধিত হলে ব্যয় বেড়ে দাঁড়ায় 5899 কোটিতে, যা 216% বেশি। সংশ্লিষ্টরা বলছেন, পায়রা বন্দর পুরোপুরি চালু হলে যানবাহনের চাপ বাড়বে বহুগুণ, বাড়বে দুর্ঘটনার আশঙ্কাও। এখন শুধু প্রয়োজন দ্রুত বাস্তবায়ন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আলুর বীজের দাম কমিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সংস্থাটির চুক্তিভিত্তিক চাষিরা। উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির মুখে পড়ার শঙ্কা তাদের। বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সভা এবং সমাবেশ করেছেন তারা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে নেক্সট রিপোর্ট। আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। প্রতি বছর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ আলুর চাষ হয়ে থাকে। আলুর আবাদ বাড়ার পাশাপাশি বাড়ছে উৎপাদনও। 2024 সালে 109 লাখ টন আলুর উৎপাদন হয়েছে। আগের বছর যা ছিল 105 লাখ টন। আর দেশে আলুর চাহিদা 90 লাখ টনের বেশি। সংরক্ষণের জন্য বিএডিসি তাদের চুক্তিভিত্তিক চাষিদের মাধ্যমে আলুর বীজ সংগ্রহ করে থাকে। গ্রেড অনুযায়ী বীজের দাম ছিল 34 থেকে 36 টাকা। এবছর প্রতি কেজিতে 8 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 26 থেকে 28 টাকা। ক্ষুব্ধ হয়ে দাম বৃদ্ধির দাবিতে মাঠে নেমেছেন চাষিরা। উৎপাদন সবকিছু বাড়ছে, অথচ আমাদের দামটা দিচ্ছে কম। আমরা চাষি যারা, তারা খুব ক্ষতিগ্রস্ত। বিএডিসির নিকট আকুল আবেদন, আমাদের রেটটা গতবারের তুলনায় বৃদ্ধি করে 39 টাকা এবং 40 টাকা নির্ধারণ করার জন্য অনুরোধ করছি। সেচ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ। দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল, জয়পুরহাট সহ বিভিন্ন এলাকার বিএডিসি জোনের চুক্তিভিত্তিক চাষিরা। আমরা যদি সঠিক ন্যায্য মূল্য না পাই, তা আমরা ভালো বীজ কিভাবে উৎপন্ন করব? আমরা যারা বিএডিসি কন্ট্রাক্ট চাষি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন বিএডিসির কর্মকর্তারা। চাষিদের একটু আবদার ছিল যে বীজটার রেটটা একটু বৃদ্ধি করলে আমাদের একটু ভালো হবে, আমাদের খরচটা আমরা পোষায় উঠতে পারবো। তো এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং সেই অনুপাতে কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এবছর সারা দেশে বিএডিসি 30টি হিমাগারে 45,000 টন আলু বীজ সংরক্ষণ করেছে। দেশের মোট বীজের চাহিদার 7% সরবরাহ করে থাকে বিএডিসি। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আসন্ন বিকেএমএ নির্বাচন আগামী 10 তারিখে, সেই নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা নিয়ে একটি সংবাদ সম্মেলন করছেন। সেখানে যে অ্যাপারেলসের যে নতুন যে জোট, সেই জোটের প্যানেল লিডার মোহাম্মদ হাতেম, তার বক্তব্য আমরা শুনে আসি। ওনারা ওয়ার্ল্ডের কোথায় কি পাইছে সব ওখান থেকে কপি পেস্ট করে এই বিএনবিসি করছে। এটা বিএনবিসি আমাদের প্রণীত বিএনবিসি নয়। তাহলে আবার বুঝেন যে আমরা কোথায় আছি। তো এইগুলির পরিবর্তন হওয়া দরকার। এগুলি নিয়ে আমরা কাজ করছি। ক্ষুদ্র মাঝারি শিল্পের নানা রকমের সমস্যা আছে, এগুলি নিয়ে আমরা কাজ করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে শ্রম অসন্তোষ বিকেএমইর প্রতিষ্ঠানগুলিতে কম কেন। আমরা অসন্তোষ ঘটার আগেই সাধারণত আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি এবং আমরা শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি, আমরা এটা দাবি মানে নিয়ে রাস্তায় নামার প্রয়োজন হয় না, আমরা তার আগেই সমাধান করে ফেলি। তো এই জায়গাটাকে আচ্ছা না, ওইটা তো ওই বেনাপোল দিয়ে সুতা আমদানির ক্ষেত্রে এর আগে আমি বলেছি যে আমদানি বন্ধ হওয়াতে ক্ষুদ্র মাঝারি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার পাশাপাশি শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা আনতাম, এই দিক দিয়ে নিয়ে আসতাম, সব 4 দিন 5 দিনে সুতা আনতাম, সেটাও আমরা আর পারছি না। তার মানে শর্ট লিড টাইমের অর্ডারগুলি আমরা নিতে পারছি না। আর নিতে হলেও দেশীয় 30 সেন্ট 40 সেন্ট সুতার দাম বেশি দিয়ে আমাকে দেশীয় সুতা ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলি, আরেকটা জিনিস যে মেজর জিনিস আমরা এই মুহূর্তে আমরা ফেস করছি, আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। সাংবাদিক বন্ধুরা, এটা নিয়ে আপনাদের সহযোগিতা আমরা চাই। যে বেশ কিছু ব্র্যান্ড এবং বায়ার বর্তমানে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে এবং তারা
শিপিং লাইন, ফ্রেট ফরওয়ার্ডার এবং কখনো কখনো বাইং হাউসের যোগসাজশে তারা উইদাউট গিভিং পেমেন্ট ক্লিয়ার না করে তারা মাল রিলিজ করে নিয়ে যায়, পেমেন্টটা দেয় না। এগুলি নিয়ে আমরা কিন্তু খুব সাফারিংস আছে এবং বহু ফ্যাক্টরি কিন্তু এইসব কারণে বায়ারদের আনইথিক্যাল এই বাইং প্র্যাকটিসের কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো এগুলি নিয়ে আমরা এখন জোরালো পদক্ষেপ নিয়েছি। আজকে এক মালিক আসছিলেন, তারও এরকম একটা ঘটনা নিয়ে আমরা কাজ করছিলাম। রিসেন্টলি তিনি পেমেন্টটা বাইরের কাছ থেকে পেয়েছেন আমাদের পদক্ষেপের ফলে। তারপরে আমি গত পরশুদিন আমার মিডিয়ার বন্ধুদের অনেকের সাথে শেয়ার করেছিলাম, রাশিয়াতে বর্তমানে আমাদের প্রায় $76 লক্ষ আটকে আছে গত 1 বছর যাবৎ, ওই পেমেন্টের দিতে পারছেন এইসব ইস্যু নিয়ে। এগুলো নিয়ে আমরা কাজ করছি, কিভাবে বাটার সিস্টেমের রূপপুর প্রকল্পের পেমেন্ট ওখানে পরিশোধ করা, এটা কিভাবে সরকার আমাদেরকে দিতে পারে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তো পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, দেশের রপ্তানি খাতকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার ক্ষেত্রে দেশে বিদেশে প্রয়োজনীয় নীতি প্রণয়নে পোশাক শিল্প পরিবার তথা দেশের বস্ত্র খাত সহ, অর্থাৎ আমাদের যে যতগুলি আমরা বস্ত্র খাতের সংগঠন আছে, আমরা সবাই একসাথে মিলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা বিকেএমই সরকারের সাথে সহযোগীর ভূমিকা পালন করার প্রত্যয় ঘোষণা করছি এবং আগামী দিনে আমরা এই জায়গাটাকে আরও শক্তিশালী অবস্থান করার জন্য সরকারের পাশে থেকে পলিসি প্রণয়ন থেকে শুরু করে সব কিছু আমরা সহযোগীর ভূমিকায় থাকতে চাই। বিকেএমই ঢাকাতে তার প্রধান কার্যালয় বিল্ডিং, নিজস্ব ভবন তৈরির জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এটা হয়তো আগামী বছরগুলিতে আমরা একটা জমি কিনে এই কাজেও আমরা আমাদেরকে নিয়োজিত করব। তো পরিশেষে বলবো, আসুন সাংবাদিক বন্ধুরা, আসুন আমরা সকলেই মিলে দেশটাকে গড়ে তুলি, অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি। বিকেএমই নির্বাচন উপলক্ষে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্যানেল লিডার মোহাম্মদ হাতেম। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এবারে চলে যাচ্ছি বিশ্ব বাণিজ্যের খবরে। পাকিস্তানে ভারতের হামলার পর ভারতীয় রুপির মান কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় বাজারে এখন উত্তেজনা এবং সতর্কতা বিরাজ করছে। রুপির দামের উপর চাপ বাড়তে পারে। পরিস্থিতি বেশি খারাপ হলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হস্তক্ষেপ করতে পারে বলেও মনে করছেন তারা। দর্শক, এর সাথে শেষ করছি বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।